আর শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর জানাবো। এখন থেকে সরকারি যাবতীয় কাজকর্ম, নথিপত্র লেখা সবকিছু হবে বাংলায়। আজ বিধানসভায় এরকমই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ যাবতীয় সরকারি ফাইল, সেটা এফআইআর হোক, তার মতন গুরুত্বপূর্ণ ফাইল, কাজকর্ম সব কিছু হবে বাংলা ভাষাতে। এমনকি শুধুমাত্র রাজ্যের মধ্যেই নয়, কেন্দ্র এবং রাজ্যের মধ্যেও যে সমস্ত ফাইল আদান প্রদান হবে বা চিঠিপত্র লেখালেখি হবে, সব কিছু হবে বাংলা আর হিন্দিতে। আর এই যে সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। আজ বিধানসভায় স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। আবির, দেখো, একটা সময় আমরা দেখেছি যখন বিজেপিকে বাংলা বিরোধী বলে একটা তকমা লাগানোর চেষ্টা করতো তৎকালীন তৃণমূল সরকার, সেই বিজেপি ক্ষমতায় এসে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যেটা এর আগে হয়নি। যাবতীয় বাংলা কাজ এবারে, সরকারি কাজ এবারে বাংলা ভাষায় হবে। কি ঘোষণা করলেন আজ মুখ্যমন্ত্রী? দেখো, আজকে মুখ্যমন্ত্রী সদনের মধ্যে দাঁড়িয়ে যেটা বলেছেন তার একটা প্রশাসনিক দিক এবং একটি রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। প্রথমত, প্রশাসনিক দিক থেকে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের মতো রাজ্যে, আমাদের ক্ষেত্রে মাতৃভাষাকে যে প্রাধান্য দেওয়া হয়, সেই মাতৃভাষা প্রাধান্যের জায়গাতে বাংলা হচ্ছে সর্বাধিক গুরুত্ব। এবং যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হোক বা সাধারণ মানুষের সঙ্গে তাদের যে নিত্য নৈমিত্তিক যোগাযোগ বৃদ্ধি করার যে কার্যাবলী হোক, তার প্রত্যেক ক্ষেত্রে যদি মানুষ তার নিজের ভাষার ক্ষেত্রে সুবিধা পান, সেটা তাদের ক্ষেত্রে বুঝতে অনেক সুবিধা হবে। শুধুমাত্র শহর কেন্দ্রিক তো সরকারি ব্যবস্থা কাজ করে না, প্রান্তিক অংশের মানুষজনেরও সরকারের কাজের প্রতি তারা নির্ভরশীল হন। বহু জিনিস রয়েছে, বিশেষত আজকে যেমন তিনি নিজেই উল্লেখ করছিলেন, ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজ, বা ধরো হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে দাঁড়িয়ে যখন কোনো অভিযোগ দায়ের করায় তা কাজ। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক যে পরিষেবা তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যের জন্য যে ব্যবস্থা গ্রহণ করাটা দরকার ছিল, তার একটা পুরোটাই বাংলা ভাষার মধ্যে দিয়ে হয়ে যাবে। এর রাজনৈতিক প্রেক্ষাপটের একটা অংশ তুমি উল্লেখ করেছো। ঠিক যখন বিজেপি এখানে বিরোধিতাতে ছিল, তুমি জানো যে তৎকালীন সময় রাজ্যের যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার আক্রমণ করতে গিয়ে বিজেপিকে বাংলা বিরোধী বলা হতো। এমনকি বাংলা অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা ধরনের আন্দোলন, নানা ধরনের তাদের যে বক্তব্য, নানা ধরনের কর্মসূচি, তাও তারা চালিয়েছে। কিন্তু এই নির্বাচনের ফল প্রকাশের পর দেখতে পাওয়া গিয়েছে যে বিজেপির তরফ থেকে পাল্টা আক্রমণ করে উল্লেখ করা হয়েছিল যে বাঙালি অস্মিতার কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হতো, সেই বাঙালি অস্মিতার ছাপ রাখার জন্য যে কাজটা করা প্রয়োজন ছিল, তারা সেটা করেননি। আজকে যখন বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে, অধিবেশন কক্ষের মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠির যখন তিনি পড়ছিলেন এবং তারপর যখন রাজ্য সরকারের তরফ থেকে সর্বত্র ক্ষেত্রে বাংলা ভাষাকেই ব্যবহার করা হবে তার সিদ্ধান্তের কথা যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তখনও সেই প্রসঙ্গের অবতারণা তিনি করেছেন। ফলে আমাদের প্রত্যেকের সুবিধার জন্য, রাজ্যের মানুষের সুবিধার জন্য নিজের মাতৃভাষাতেই এবার যাবতীয় কাজকর্ম সম্পাদন হবে, সেটা একদিকে সুবিধা। আর দ্বিতীয়ত, রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেস বা বিরোধী তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার জন্য এটাও মস্ত বড় একটি চাল হচ্ছে বিজেপির সরকারের তরফ থেকে। সঙ্গে থাকো আবির, আমরা একবার শুনবো মুখ্যমন্ত্রী আজ কি ঘোষণা করলেন বিধানসভায়। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন, চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ, তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। পবিত্রবাবু, এই যে সিদ্ধান্ত নেওয়া হলো, যেটা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, যে সরকারি সমস্ত কাজকর্ম এখন থেকে বাংলা ভাষায় হবে, কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত? না, এটা তো ভালো সিদ্ধান্ত, কিন্তু আমি সর্বত্রই যে কথা বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অনেকগুলো কাজ করতে হবে। ভাবতে হবে যে কোন বাংলা, সাধু বাংলা না চলিত বাংলা। বেশ, আমি ধরে নিচ্ছি চলিত বাংলা হবে, কিন্তু সব সরকারি কর্মচারী চলিত বাংলা স্বচ্ছন্দ কিনা, যারা বাংলা লিখতে পারেন কিনা, বাংলা ভাষা পরিভাষাগুলো জানেন কিনা, বানান জানেন কিনা, এ সম্বন্ধে আমার মনে হয় একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। সবাইকে ঠিকঠাক প্রশিক্ষণ দিয়ে ভালো স্বচ্ছন্দ সহজ বাংলা লেখানোটা কিরকম, লেখাটা কিরকম, সেটার একটা ধারণা তৈরি করে দিয়ে, জানি না এর মধ্যে সম্ভব হবে কিনা, এগুলো ভালো হয়। আর একটা কথা আমি এখানে জুড়ছি, যে বাংলা স্কুলগুলোতে এবং এখানে বাংলা সরকারি স্কুলগুলোতে বা বেসরকারি স্কুলগুলোতে বাংলা পড়ানোর একটা ব্যবস্থা, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা পড়ানোর একটা ব্যবস্থা যদি সরকার সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেটা ভালো হবে। তাহলে বাংলা ভাষার প্রতি একটু ভালোবাসা জন্মাবে। বাঙালি অভিভাবকেরা খুব একটা বাংলা শেখাতে চাইছেন না নিজেদের সন্তানদের, সেটাও একটা ব্যাপার। ফলে সরকারি কাজকর্ম করার লোক পাওয়া যাবে কিনা সন্দেহ করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল। বিনোদবাবু, এই যে 1 সেপ্টেম্বর থেকে যে সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে, যে সব সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে, আপনার কি প্রতিক্রিয়া? প্রথম কথা, আমি সাধুবাদ জানাই আমাদের বর্তমান রাজ্য সরকারকে এমন একটি সদর্থক ভূমিকা ভাষার জন্য নেওয়ার কারণে, এবং এই 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 উদ্যোগটা আগে যারা ছিলেন তাদেরও নেওয়া উচিত ছিল, সেটা কোনো কারণে তারা নেননি, কি বুঝে জানি না। কিন্তু বর্তমানে বিজেপি সরকার যে উদ্যোগটি নিলেন, আমার মনে হয় একটি ভাষা হচ্ছে একটি জাতির শিকড়, একটি আত্মপরিচয়। সেই জায়গাটা বড় বেশি ভরং ছিল, কিন্তু আসল কাজের কাজ কিছুই হচ্ছিল না। এই যে উদ্যোগটি নেওয়া হলো, আমার মনে হয় এই যে প্রতিদিন আমাদের নতুন প্রজন্ম আমাদের মাতৃভাষা থেকে ধীরে ধীরে বিচ্যুত হচ্ছে, সেইখানে সরকারি ভাবে যদি এই ভাষাকে প্রধান গুরুত্ব দেওয়া হয়, বাধ্যতামূলক করা হয়, তাহলে বাঙালি আবার তার নিজের ভাষার দিকে, নিজের শিকড়ের দিকে ফিরবে, এবং বাংলা ভাষা আবার মানুষের মনে বা বাঙালির মুখে উচ্চারিত হবে। আমি দুহাত ধরে শুভেচ্ছা জানাচ্ছি এই উদ্যোগকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সাহিত্যিক বিনোদ ঘোষালের সঙ্গে। এই মুহূর্তে দেবারতী মুখার্জি সাহিত্যিক আমার সঙ্গে রয়েছেন। দেবারতী, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। এই যে 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে, বাংলা ভাষা সব সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে, কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত? অত্যন্ত সদর্থক প্রস্তাব। পৃথিবীতে প্রায় 7,000-এর বেশি ভাষা আছে, কিন্তু শুধুমাত্র চর্চার অভাবে প্রতি 14 দিনে একটা করে ভাষার মৃত্যু হয়। এবং আমি যেহেতু আগে চেন্নাইয়ে চাকরি করতাম, সেখানে দেখেছি তারা কি প্রচন্ড ভাবে নিজেদের যে সংস্কৃতি, নিজেদের ভাষা নিয়ে তারা খুব অত্যন্ত সদর্থক ভাবে তারা সেটাকে লালন করেন, পালন করেন। ভাষা তো একটা বহমান, ভাষা নদীর মতো বহমান। ভাষা কিন্তু বেঁচে থাকে চর্চার মাধ্যমে, এবং সেটা যত চর্চা হবে, আমাদের গত 15-20 বছরের গ্লোবালাইজেশনের জন্য হোক বা যে কারণেই হোক, পশ্চিমবঙ্গে একটা ধারণা আছে যে বাংলা বলা মানে শপিং মল থেকে 5 স্টার হোটেল, বিভিন্ন জায়গায় বাংলা বলা মানে সেটা বুঝি আর কি স্বল্প শিক্ষার পরিচয়। তো মাথা উঁচু করে বাংলা বলুন। তার কারণ আমরা বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি নিয়ে মাতামাতি করি, কিন্তু আমি আমার উল্লাসকর উপন্যাসে লিখেছি যে আমাদের শিলচরে, আমাদের দেশের শিলচরে 11 জন বাঙালি 1961 সালে এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তো এই বাংলা ভাষা নিজেদের নিজের মাকে ভালো না বাসলে যেমন অন্যের মাকে ভালোবাসা যায় না, আগে যেমন নিজের মাকে ভালোবাসতে হয়, তেমনি আগে আমরা মাতৃভাষাটাকে ভালো করে জানি আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো করে বাংলা ভাষাটা শেখাই, তাহলে একটা জাতির যে শিকড়টা শক্ত হবে সেটা আমাদের ক্ষেত্রে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে।
দেবজিৎ বাবু, এই যে একটা সময় আপনাদেরকে বিজেপি বিরোধী তকমা দিত তৃণমূল সরকার, তারপরে আপনারা ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত নিলেন যে 1 তারিখ থেকে একেবারে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে সরকারি কাজে। কোথাও যে সেই তকমাটা ঘোচানোই শুধু নয়, এমন একটা সিদ্ধান্ত যেটা এর আগে কোনো সরকারি সেভাবে ভাবতেও পারেনি। ইনফ্যাক্ট আমরা তৃণমূল জামানায়, বাম জামানায় দেখেছি যে বিধানসভার কাজকর্ম ওভারঅল ইংরেজিতেই হতো, কিন্তু এখন আমরা দেখি যে স্পিকার সেই কাজকর্ম বাংলাতেই করছেন এবং তারপর মুখ্যমন্ত্রীর এরকম একটা সিদ্ধান্ত। যারা মাতৃভাষা মাতৃসুধার ধ্বনি দিয়েছিলেন সেই বামেরা, তারপরে যারা জাগো বাংলা, বাংলার মেয়ে, আরো কিসব যেন বাংলা বাংলা, তারা কেউই এইসব কাজকর্ম করেননি। তার কারণ বাঙালির জাতীয়তাবাদ, জাতীয়তা বোধের সঙ্গে এদের কোনো সম্পৃক্তিই ছিল না। তার আগে তো কংগ্রেস আমলে সবাই তো মনে করতেন কংগ্রেস করতে গেলে স্বাধীন ভারতে কোনো না কোনো ভাবে কলোনিয়াল সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা মানুষরাই ক্ষমতায় করতে পারবেন। সাদা চামড়ার সাহেবরা গিয়ে বাদামি চামড়ার সাহেবদের আমদানি তখন থেকেই হয়েছিল, কংগ্রেস আমল থেকে। জাতীয়তা বোধ, জাতীয়তাবাদ এই কথাগুলো শুধুমাত্র বইতে লেখার জন্য নয়। মাতৃভাষা মাতৃসুধা এটা শুধু স্লোগান হতে পারে না, এটাকে কাজে লাগাতে হবে এবং আমাদের সরকার সেই কাজ করছেন। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা আমাদের সংকল্প পত্রেও এই একই কথা বলেছিলাম ভোটের আগে। কোনো লুকোচুরি নয়, কোনো পেছনের দিক থেকে নয়। ধ্রুপদী বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে কাজ হবে, ধ্রুপদী বাংলা ভাষার চর্চা হবে। তার মধ্যে আবার কেউ বাংলাদেশি বাংলাকে এই বাংলা বলে গুলিয়ে ফেলবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্রের সঙ্গে। আজ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সংসদের বাদল অধিবেশন চলবে 13ই আগস্ট পর্যন্ত এবং এই কয়েকটা সপ্তাহ জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু লোকসভা এবং রাজ্যসভায়, কারণ একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ এবং পাস করার জন্য প্রস্তুত সরকার। অন্যদিকে বিরোধীরা তারাও স্ট্র্যাটেজি নিয়ে রেখেছে কিভাবে সরকারকে কোণঠাসা করবে। সব মিলিয়ে একেবারে অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে, তার মধ্যে বিশেষভাবে নজর রয়েছে রাজ্যসভায় একটি বিল আনা হচ্ছে যেখানে বন্দে মাতরমকে আমরা দেখেছি এর আগে যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা অবমাননা করা হলে শাস্তির বিধান রয়েছে। এবার 3 বছরের জেল হবে এবং বন্দে মাতরম কেউ যদি গাইতে বাধা দেয় বা কেউ যদি কোনো রকমভাবে অবমাননা করে বন্দে মাতরমের, তাহলেও কিন্তু এই শাস্তির বিধান থাকছে। কি রয়েছে এই পরিবর্তন, কি আনা হচ্ছে? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী, আরও জানবো। মৈত্রেয়ী, একটু ডিটেলে যদি বুঝিয়ে বল। দেখো, এই যে বিল আনা হচ্ছে, অর্থাৎ যে বিলের যে হেডার হচ্ছে প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026। আগে 1971 সালের একটি আইন রয়েছে যেটি জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অনার তার কিভাবে প্রোটেকশন রাখতে হবে, কি ধরনের সম্মান জ্ঞাপন করতে হবে তার কথা বলে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার অবমাননা হলে কি পদক্ষেপ করা হবে সেই কথাও কিন্তু 1971 সালে সেই আইন বলতো। কিন্তু বন্দে মাতরমের সেখানে স্থান ছিল না এবং আমরা সম্প্রতি দেখেছি যে বর্তমান সরকার তারা বন্দে মাতরমের সেই হারানো যে গ্লোরি সেটা ফিরিয়ে আনার জন্য তারা একাধিক পদক্ষেপ করেছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গাইডলাইন জারি করা হয়েছে। এবার বন্দে মাতরমের কোনোভাবে অসম্মান করা হলে অথবা বন্দে মাতরম গাওয়ার সময় কোনোভাবে বাধা দেওয়া হলেও তার যাতে জনগণ মন বাধা দেওয়ার ক্ষেত্রে যেরকম শাস্তিমূলক ব্যবস্থা হয় সেই একই ক্যাটাগরি যাতে পেতে পারে সেই ব্যবস্থাই কিন্তু এই বিলে করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই বিল আনা হচ্ছে। ফলে বন্দে মাতরমের এরপর থেকে যদি অবমাননা করা হয় বা বন্দে মাতরমের গাওয়ার ক্ষেত্রে যদি কোনো রকমের ভুল ত্রুটি করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই গান গাওয়ার থেকে বাধা দেওয়া হয়, ঠিক যেমনটা জাতীয় সঙ্গীতের ক্ষেত্রেও যদি বাধা দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়েও 3 বছর পর্যন্ত সাজা হতে পারে, 3 বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। ফলে এবার এই অবমাননা করলে যে জেলের সাজা সেটাও কিন্তু যুক্ত করা হচ্ছে। ফলে কোথাও গিয়ে একটা মানুষের দায়বদ্ধতাও যাতে আসে বন্দে মাতরমের ওপর একই রকমভাবে যেমনটা তাদের জাতীয় সঙ্গীতের ওপর রয়েছে সেটারই প্রভিশন এবং তার অবমাননা হলেও বাকি পদক্ষেপ হবে তারই একটা আইনি উপায় এই বিল আনতে চলেছে। এবং আজকে অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বাদল অধিবেশন, এবং আজকেই রাজ্যসভায় এই বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ মৈত্রী।
আমাদের ফান্ডামেন্টাল ডিউটি জাতীয় সঙ্গীতকে, জাতীয় গানকে সম্মান দেওয়া। আমাদের রাজ্যে তো গুন্ডা দমন আইন ছিল, তারপরে তো গুন্ডামি হয়েছে, তাই রাজ্য সরকারকে নতুন করে গুন্ডা দমন আইনে কিছু সংযোজন করতে হয়েছে। তেমন ওই যে 1971 সালের আইন, সে আইনে নিশ্চয়ই কিছু সংশোধনের কথা ভাবছে, যাতে করে জাতীয় গানকে ভারতবাসীর প্রত্যেকটা 140 কোটি ভারতবাসী, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে তারা যাতে মান্যতা দেয়, সম্মান দেয়। যারা নিজের দেশে জাতীয় গানকে, জাতীয় সঙ্গীতকে সম্মান করে না, তারা কি দেশকে সম্মান করবে? এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা সাধু প্রস্তাব, সাধু উদ্যোগ। ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরম, আর এই নিয়ে কড়া বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করব আমরা। ভরসা রাখুন, যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের নিয়ে দেখেছেন, পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। বন্দে মাতরম খণ্ডিত না হলে দেশভাগ হতো না, মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অনেক আগে এর মর্যাদা পাওয়া উচিত ছিল। সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, সারা ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ যে মন্ত্রে উদ্দীপ্ত হয়েছিল, স্বাধীনতার পর উপযুক্ত মর্যাদা পায়নি। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। বন্দে মাতরম খণ্ডিত না হলে দেশটাও খণ্ডিত হতো না। জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক নিয়ে মজা করার অধিকার কারও নেই, না মানলে পদক্ষেপ করা হবে, মন্তব্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। এটা কম্পালসারি করা উচিত, কারণ জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীককে নিয়ে এখানে অনেক হাসি মজাক করা হয়, সে অধিকার কারো নাই। রাষ্ট্র সর্বোপরি, এটা আমাদেরকে শেখাতে হবে, আর যে মানবে না তার জন্য আইনি ব্যবস্থা হবে। জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র গাইতে কারো বাধা থাকতে পারে না, মন্তব্য সন্দীপন সাহার। বন্দে মাতরম এবং জনগণ মন একটা আমাদের ন্যাশনাল অ্যান্থেম, আরেকটা আমাদের ন্যাশনাল সং। এবার এই দুটোর সমর্থনে যদি বিল আনা হয় এবং সেই বিল পাস, আমরা তো ইতিমধ্যে বিধানসভাতে বন্দে মাতরমও করছি, জনগণ মনও করছি। একটা ন্যাশনাল অ্যান্থেম, একটা ন্যাশনাল সং, তো এটা গাইতে তো কোথাও কোনো কারোর বাধা বা অসুবিধা থাকতে পারে না। বিজেপিকে নিশানা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আমরা একটা বিরোধিতা গত লোকসভাতে করেছি, এখনো করব। ভারতবর্ষের যে সরকার স্বাধীনতার পর তৈরি হয়েছিল, সেখানটায় বিস্তারিত আলোচনা করার পর বন্দে মাতরম হয়েছিল ন্যাশনাল সং, জাতীয় গান। বন্দে আর জনগণ মন হয়েছিল ন্যাশনাল অ্যান্থেম। গণপরিষদে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাবা সাহেব আম্বেদকর থেকে আরম্ভ করে সকলের সম্মতিতে। সেটাকে জোর করে বদলে দিয়ে নতুন করে বিজেপি তার আইডিওলজিক্যাল ভাবনাকে, তার আদর্শগত চিন্তাকে যদি মানুষ চাপিয়ে দেয়, এটা একটা সাংবিধানিক অন্যায় হবে। তবে এই বিলে আপত্তি জানিয়েছে সিপিআইএম সাংসদ জন ব্রিটাস। তিনি এর আগে অমিত শাহকে চিঠি দিয়েছেন, আর এবার রাজ্যসভায় নোটিশ দিয়েছেন। আর এই নিয়ে কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, আপত্তির জায়গাটা কোথায় সিপিআইএম এর? দেখো, সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস, তার বক্তব্য হচ্ছে জনগণমন এবং বন্দে মাতরম এই দুটোর ক্ষেত্রে একই রকম নিয়ম হতে পারে না। তার কারণ জাতীয় সঙ্গীতের একটি আলাদা মর্যাদা, সেটা রাখা দরকার এবং সেটা রাখা উচিত। একই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেছেন যে বন্দে মাতরম কিভাবে গাওয়া হবে তার জন্য কাউকে বাধ্য করা হতে পারে না। এর আগে যখন বন্দে মাতরম নিয়ে গাইডলাইন প্রকাশ হয়েছিল, তখন সর্বোচ্চ আদালত তারাও এটা উল্লেখ করেছিল যে বন্দে মাতরমের ক্ষেত্রে যে গাইডলাইন জারি করা হচ্ছে তাতে কোনো সমস্যা নেই। তার কারণ এক্ষেত্রে এই বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে বা এই 6টা স্ট্যান্জা গাওয়ার ক্ষেত্রে কোনো ভুল হলে তার পিছনে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই, এবং এবার কেন্দ্র সরকার সেটাই করতে যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়েও কিছু বাধা নিষেধ থাকা উচিত, এবং সেই কারণেই তিনি আপত্তি জানিয়ে গতকাল চিঠি লিখেছিলেন, এবং সেই চিঠি অমিত শাহকে দেওয়ার পর আজকে তিনি নোটিশ দিয়েছেন রাজ্যসভায়, যাতে এই বিলের ইন্ট্রোডাকশনের বিরোধিতা করে নোটিশ দিয়েছেন সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস।
মিমি। ধন্যবাদ মৈত্রী। এদিকে খেলা শুরুর আগে ম্যাচ প্রায় পকেটে। সংসদের দুই কক্ষেই এই মুহূর্তে সংখ্যার নিরিখে যে কোনো বিল পাস করা জলের মতো সোজা বিজেপির কাছে। এপ্রিলের 16 থেকে 18 তারিখ বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। লোকসভায় বিলের সপক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540। 2/3 সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024 লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভা সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডের শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319-এ। এই অঙ্কের ওপর আরও অঙ্ক রয়েছে। শরদ পাওয়ার পন্থী 8 এনসিপি সাংসদ ও অন্ধ্রের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসখুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আরে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331-এ। রবিবার তামিলনাড়ুর ডিএমকে ইঙ্গিত দিয়েছে মহিলা সংরক্ষণ ও আসর পুনর্বিন্যাসের সংবিধান সংশোধনী বিলে তারা ইস্যুভিত্তিক সমর্থন দিতে পারে। ডিএমকে সমর্থন পেলে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে প্রায় ছুঁয়ে ফেলবে এনডিএ। লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন। রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে। আম আদমি পার্টির 7 রাজ্যসভা সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভা সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএ শক্তি প্রায় 152। তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরো একটু বদলাবে। নিউজ 18 বাংলা।